নামের বোঝা নামের বোঝা আমি মূলত আইএফএ আর ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের যে একটা নাম সংক্রান্ত যে একটা মানসিক বোঝা রয়েছে, যেটা আমরা বুঝতে পারছি, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো গতকাল যে বাংলা পক্ষ একটা সংগঠন আছে, তোরা আইএফএ অফিসের সামনে একটা ধর্ণা দেয় এবং তারপর একটা ডেপুটেশনও জমা দেয় আইএফএতে। তো ওদের যারা বক্তব্য রাখছিলেন সেটা ফেসবুকে লাইভ হয়েছে, তো আমি পুরোটাই শুনলাম। তো বেশিরভাগটাই ঠিকঠাক বললেন ওরা, কিছু কিছু টেকনিক্যাল ভুল কথা বলেছেন, তবে সেটা একদমই মানে মাইল্ড বা সংখ্যা, মানে আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন হয়তো 2% হয়তো ভুল বলেছে, এবং খুবই সেটা সামান্য ভুল, সেটা বড় ব্যাপার নয়। কিন্তু 98% ঠিক বলেছে, এবং যে মূল বক্তব্যটা ওদের ছিল সেইটা মোটামুটি ঠিকঠাকই বক্তব্য এবং ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত বলা উচিত। ন্যায়সঙ্গত তো ন্যায়ের আলাদা এই মাপ কাঠি থাকতেই পারে। তো সেটা কিন্তু আলোচনা করব যে নামের বোঝা। প্রথমে যেই ব্যাপারটা নিয়ে বলবো সেটা বোধহয় ওদের গর্বই হঠাৎ বলে ফেললো, তবে সেটা ব্যাখ্যা দেয়নি। যেটা হচ্ছে যে যে আইএফএ যে নামটা, আইএফএ নামে কোনো বাংলা নেই, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। কেন হয়েছিল তা অবশ্যই একটা হিস্টোরিক্যাল একটা ঐতিহাসিক কারণ রয়েছে। কেননা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তৈরির আগে আইএফএ হয়েছিল। তো তখন দেশের ফুটবল, ভারতীয় ফুটবল আর বাংলা ফুটবল এক ছিল, মানে ভারতীয় ফুটবল আর বাংলার ফুটবল একই ছিল। তো সেই কারণেই নামকরণ ওরকমই হয়, মানে বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন না হয়ে ওটা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন হয়ে যায়। তাই পরবর্তীকালে যখন আইএফএ হয় তখন অন্য নাম দিতে হয়। তো আমাদের যে অনির্বাণ বাবু আছেন আইএফএর, ওনার কথাবার্তায় শুনে মনে হয় মাঝে মধ্যে উনি নিজেকে ভারতীয় ফুটবল ফেডারেশনের মাথা ভাবেন, বাংলা ফুটবল ফেডারেশনের মাথা না ভেবে। উনি যেমন বললেন যে সংরক্ষণ কেন করতে হবে বাংলার ফুটবলারদের, বাংলা তো সন্তোষ ট্রফি জিতেছে। মানে জানি না, মানে উনি কোন মূর্খকে ইন্টারভিউটা দিচ্ছেন বা কোন মূর্খ ইন্টারভিউগুলো শুনছে। বাংলার ফুটবলের সুদিন রয়েছে, তাহলে এই আলোচনাটা কেন হচ্ছে? বাংলার ফুটবলে যদি সুদিন হয় তাহলে কেন, মানে 5-এরও বা কেন, 5-6-ও বা কেন আপনি সরিয়ে দিন। আপনি প্রথমে স্বীকার করুন বাংলার ফুটবলের সমস্যা রয়েছে। বাংলা ফুটবলের সমস্যা আছে বলেই জাতীয় দলে বাংলার ফুটবলার নেই, ওই এক শুভাশিস বোস রয়েছে। তো এই সত্যটাকে আপনি মিথ্যে প্রতিপন্ন করার চেষ্টা করছেন এটা বলে যে বাংলার ফুটবল আজ বিপন্ন নয়। বাংলার ফুটবলের সুদিন সন্তোষ ট্রফিতে কারা খেলে? যারা আইএসএল আই লিগে সুযোগ পায়নি সেই বছর তারা খেলে। সন্তোষ ট্রফি জিতে আপনি গর্ব বোধ করছেন? এই সন্তোষ ট্রফি 2025 সন্তোষ ট্রফি আর 1990 সন্তোষ ট্রফি এক নয়। এই ধরনের কথাবার্তা অন্তত বলবেন না, মিথ্যা কথা বলবেন না। আপনি বলতে পারেন আপনার উপর চাপ রয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগান চাপ দিয়েছে আপনার উপর। জানি না কে কে চাপ দিয়েছে, আর কে কে চাপ দিয়েছে বা কে কে চাপ দেয়নি। কেউ কেউ চাপ দিয়েছে, কেউ কেউ ক্লাব কর্তা চাপ দিয়েছে, কিছু কিছু ক্লাবের কর্তা। বড় ক্লাব বোধহয় আইএফের লোকরা বলেছে কিছু ইন্টারভিউতে। তো সেইটা বলুন, আপনি একটা সত্য ঢাকতে 10টা মিথ্যে কথা কেন বলছেন? বাংলার ফুটবলে সুদিন রয়েছে তাই কেন কোটা লাগবে? আর আপনি কোন যুগে বসবাস করছেন? 2025 সাল। আমি একটু ইস্টবেঙ্গল নিয়েও আসবো। ইস্টবেঙ্গল আর আইএফএ দুটো নিয়েই করবো, কারণ দুজনেই নামের বোঝায় ভুগছে। একদিকে আমরা দেখি ইস্টবেঙ্গল ফ্যানরা নিজেদের বাঙাল ব্রিগেড, কাঠাতার কত কিছু বলে বেড়ায়। আজকাল এই ধেরে খোকা এসব নিতুরাও, মানে যারা আগে এইগুলো বলতো না, এখন এই অল্প বয়সী ফ্যানদের পাল্লায় পড়ে তারাও এগুলো বলছে, আমরা কাটাতার পেরিয়ে এসছি অনেক কিছু। আবার যখন মোহনবাগান বলছে তোরা তো বাঙালের বাচ্চা, তোরা কাটাতার, তখন আর বলছে না না আমরা তো 1920 সালে আমাদের ফাউন্ডেশন। আপনি একটা স্টান্স নিয়ে থাকুন, আর যেটা ঘটনা সেটা ঘটনা। আপনি কাদের এত মিথ্যে কথা বলছেন জানি না। আজকাল
দেশে দেখি মানে দেশের যারা শ্রোতা পাঠক তাদেরকে একদমই গরু ছাগল ধরা হয়। গরু ছাগল কেমন ধরা হয়? যেমন ধরুন আপনি আপনার বাড়িতে একটা পোষা কুকুর আছে, আপনি দরজা বন্ধ করলেন, কুকুরের সামনে আপনি উলঙ্গ হয়ে জামা কাপড় বদল করলেন, কেন আপনি কুকুরকে পাত্তা দেন না, আপনি কুকুরকে কুকুর মনে করেন। একটা মানুষ থাকলে আপনি হয়তো আড়ালে গিয়ে জামা কাপড় পোশাক বদল করলেন, যদিও বিদেশে আবার সবাইকে কুকুর ভাবা হয়। তা আপনি আগে দেখতাম লোকে মানে একদম ডাহা মিথ্যে কথা বলতে একটু কুণ্ঠা বোধ করতো, একটু অস্বস্তি বোধ করতো, কিন্তু এখন দেখি বিভিন্ন বিষয়, খেলা, রাজনীতি, সমাজ, ডাহা ডাহা মিথ্যে কথা বলা হয় একদম, মানে কোনো লজ্জার বাঁধ নেই। তো ঘটনা হচ্ছে যে ইজমাল ক্লাবের ফাউন্ডেশন হচ্ছে 1920 সালে। তখন ওদেশি এদেশি একটা ব্যাপার ছিল, একটা সামাজিক ব্যাপার ছিল, এটা রাজনৈতিক বিষয় ছিল না, ইন্টারন্যাশনাল বাউন্ডারির ব্যাপার ছিল না। পরবর্তীকালে যখন ওই দেশ ভাগ হয় এবং পরবর্তীকালে 1971 সময় প্রচুর যখন ইমিগ্রেন্ট চলে আসে ভারতবর্ষে বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান, আপনি যাই বলুন, পরবর্তীকালে 71 সময় বাংলাদেশ টেকনিক্যালি, তো তখন আরও বেশি যে ফ্যান বেস সেটা পুষ্ট হয় ইস্ট বেঙ্গলের। এইটা হলো ঘটনা। এই ঘটনাটাকে বিভিন্ন লোক, ফ্যান ক্লাব থেকে শুরু করে মিডিয়া, ক্লাব কর্তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এটা তুলে ধরে, এটার ব্যাখ্যা দেয়। একটা ঘটনাকে 10ভাবে তারা তুলে ধরে। তো ঘটনা হচ্ছে এইভাবে হয়েছে, এবং ইস্টবেঙ্গলের ফ্যানদের মধ্যে কিন্তু সবাই যে ওই মানে তার বাপ ঠাকুরদা ওপার বাংলা তা নয়। আমি অন্তত জানি অনেক ফ্যান আছে যারা এদেশি, ঘটি বা এদেশি, তারাও যেমন মোহনবাগান ফ্যানদের মধ্যে অনেকেই আছে যারা, যাদের পূর্ব বাংলার সাথে যাদের একটা কানেকশান আছে, পারিবারিক একটা সূত্র রয়েছে। তা এটা হলো যে নামের ব্যাপার। তো মাঝে মধ্যে আমি দেখি মানে ক্লাব কর্তারা এমন একটা ভাব করে যে তারা যেন জাতীয় ক্লাব, ন্যাশনাল ক্লাব নিয়ে আমরা কটাক্ষ করি মোহনবাগানের দাবিকে। ইস্টবেঙ্গল ন্যাশনাল ক্লাব নয়, ইস্টবেঙ্গল বাংলার একটা ক্লাব, এবং সেই ক্লাবটা মাঝে মধ্যে যদি ভালো রেজাল্ট করে ডোমেস্টিক সার্কিটে, তো ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, ভারতের হয়ে প্রতিনিধিত্ব, কিন্তু মূলত বাংলার ক্লাব। ইস্টবেঙ্গল কোথাকার ক্লাব? দিল্লির ক্লাব না বিহারের ক্লাব, ইউপির ক্লাব? ইস্টবেঙ্গল বাংলার ক্লাব। এবং ভারতের যে ফেডারেল স্ট্রাকচার আছে, একটা সুন্দর একটা ফেডারেল স্ট্রাকচার আছে, বিভিন্ন রাজ্য আছে, একটা কেন্দ্রীয় সরকার আছে, একটা ফেডারেল স্ট্রাকচার যেটা আপনার অনেক দেশেই আছে, আমেরিকাতেও আছে। তো সেই স্ট্রাকচারের একটা সুন্দর একটা উদাহরণ ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু বাংলার ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাব দিল্লি ক্লাব নয়। এবং যখন যেরকম সুযোগ ঘটেছে ইতিহাসে, তখন সেইভাবে ইস্টবেঙ্গল ক্লাব বাংলাকে বা আশপাশের রাজ্যকে সাপোর্ট করেছে। এবং কলকাতা ফুটবল লিগ, সেখানেও মানে একটা সব মানে ফসিল মাল, এদের মাল বলতে হয়, ফসিল মাল, এরা সব বসে আছে বিভিন্ন সিংহাসনে বসে আছে। এরা এখনও ভাবছে সেই কলকাতা ফুটবল লিগ 1990-80 কলকাতা ফুটবল লিগ। দেখুন ওই 1990-এর ওই শুরুর দিকে শুরু হয় জাতীয় লিগ, ন্যাশনাল ফুটবল লিগ, যেটা পরবর্তীকালে রিব্র্যান্ডেড হয় আই লিগ। এটা একই জিনিস। পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ যেমন আলাদা নয়, নামটাই শুধু আলাদা, তেমনি ন্যাশনাল ফুটবল লিগ, আই লিগ একই জিনিস। ইস্টবেঙ্গলে আই লিগ ব্র্যান্ডটা জেতেনি, কিন্তু জাতীয় লিগ জিতেছে অনেকবার। মানে সত্যিটাকে বিভিন্নভাবে মিথ্যে করে বললে সেটা বদলে যায় না। এবার ঘটনা হচ্ছে যে ন্যাশনাল ফুটবল লিগ শুরু হওয়ার আগে কলকাতা ফুটবল লিগটাই ছিল দেশের শ্রেষ্ঠ লিগ। গোয়া লিগের মানে খুবই খারাপ অবস্থা ছিল। তো সেই জন্য তখন দেশের সমস্ত ভালো ভালো প্লেয়ার, গোয়ান কিছু প্লেয়ার ছাড়া সবাই কলকাতা ফুটবল লিগে এসে খেলতো। তখনকার কলকাতা ফুটবল লিগ এখনকার কলকাতা ফুটবল লিগ তো এক নয়। তাহলে তো বলতে হয় কলকাতা ফুটবল লিগের নামটা বদলে দাও। মানে আইএফএর মতন অবস্থা হয়েছে। আইএফএ যেমন এখনও নিজেকে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ভাবছে, ক্যালকাটা ফুটবল লিগ এখনও নিজেকে ভাবছে হয়তো সেই আগেকার কলকাতা ফুটবল লিগ। তা তো নয়, এখন 2025 সাল, এখন কলকাতা ফুটবল লিগ হয়ে গেছে একটা স্ট্রাকচার। আপনি যদি দেখেন লিগ স্ট্রাকচারে বোধহয়
স্টেট লিগ এখন টায়ার 4, যেটা ব্রাজিলেও রয়েছে। ব্রাজিলেও কিন্তু স্টেট লিগ রয়েছে আর ন্যাশনাল লেভেলের লিগ রয়েছে। তো ন্যাশনাল লেভেলে 3টে টায়ার রয়েছে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3। টায়ার 4 হচ্ছে স্টেট লিগকে গণ্য করা হয়, যেটা আপনারা এখন দেখছেন যে রবসন রবিনহো, যে হয়তো মন মানে আসতেও পারে, আমরা শুনছি যা, সে কিন্তু আগের মৌসুমে স্টেট লিগে খেলেছে, মানে টায়ার 4-এ। কিন্তু ও মূলত কিন্তু টায়ার 1-এর প্লেয়ার, মানে ও মিগুয়েল এরা টায়ার 1-এ খেলেছে। তারপর টায়ার 1-2 ওদের টিমগুলো একটুখানি অবনমন হয়ে যাওয়ার পর ওরা বাংলাদেশে চলে যায়। এর বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার পর ও আর টায়ার 1-2-3-তে সুযোগ পায়নি রবসন। ও টায়ার 4 মানে স্টেট লিগে খেলেছে, লাস্ট কয়েক মাস খেলেছে। তো এখন কিন্তু কলকাতা ফুটবল লিগ আগের কলকাতা ফুটবল লিগ নয়, এখন এটা হচ্ছে একটা সাপ্লাই লাইন ফর আইএসএল। মানে আপনি এখান থেকে একটা প্লেয়ারকে গ্রুম করে তাকে আইএসএলে নিয়ে যাবেন। তো আপনাকে কিন্তু এখন এটা আজকের দিনের যেই ফাংশনালিটি বা যেটা তার কাজ, সেটাকে মাথায় রাখতে হবে। আপনি সেই নস্টালজিয়ায় ভুগলে চলবে না। বেশিরভাগ মানুষ নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে সারা জীবন নিজের উপর অত্যাচার করে, আশপাশের লোকের উপর অত্যাচার করে, মানুষ মাত্রই। এখানে আমি নিতুবাবু বা অনির্বাণ বাবুকে আলাদা করে বলবো না, বেশিরভাগ মানুষ, আপনি যিনি শুনছেন আপনি হয়তো নস্টালজিয়া আক্রান্ত, নিজেকে কষ্ট দেন এবং আপনার আশপাশের লোককেও কষ্ট দেন। তো ঘটনা হচ্ছে যে এখন এই মুহূর্তে কিন্তু কলকাতা ফুটবল লিগ হচ্ছে গ্রোথ চ্যানেল, পাথওয়ে টু আইএসএল। তো পাথওয়ে টু আইএসএল আপনি যদি এখন দেখেন ফুটবলের যে স্ট্রাকচার রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে, প্রত্যেকটা স্টেটের কিন্তু একটা করে এরকম পাথওয়ে আছে বা গেটওয়ে আছে। তো প্রত্যেকটা গেটওয়ের উদ্দেশ্য কি, সেই রাজ্যের প্লেয়াররা যাতে সেই গেটওয়েটা ব্যবহার করতে পারে। মানে কলকাতার যে গেটওয়ে আছে, কলকাতার যে রাস্তা আছে দ্যাট কানেক্টস টু দ্য ন্যাশনাল ফুটবল বা আইএসএল আই লিগ, সেটা বাংলার ছেলেদের জন্য। তেমনই গুজরাটে আছে, আপনার গোয়াতে আছে, কেরালাতে আছে। তো আপনি তো বেলাইন হতে পারেন না, না আপনি এই লাইন থেকে ডুম করে ওই লাইনে ঢুকে গেলেন। তো কেরালার যে গেটওয়ে আছে বা কেরালা লিগ, সেটা কেরালার প্লেয়ারদের জন্য। বাংলার যে গেটওয়ে আছে বা কলকাতা ফুটবল লিগ, এটা বাংলার অল্প বয়সীদের জন্য। তো সেই রাস্তাটা বন্ধ করলে তো মুশকিল। আমি তো বলছি না কোথাও যে ইস্ট বেঙ্গলে যে সিনিয়র টিম আছে আইএসএল, সেখানে আপনি সংরক্ষণ করুন, সেখানে তো বলছি না। সেখানে আমি বলছি যে আপনি গোটা ভারত থেকে শ্রেষ্ঠ প্লেয়ারদেরকে নিয়ে আসুন, যাদেরকে আপনি আনতে পারবেন, আপনার সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, আপনি নিয়ে আসুন। কিন্তু এই যে গ্রোথ প্রসেসটা তো হচ্ছে আপনি যেখানকার বেস্ট ক্লাব, আপনি যদি বাংলার ক্লাব হন তাহলে আপনি বাংলার প্লেয়ারকে আপনাকে তুলে আনতে হবে। আপনি মণিপুরের ক্লাব নয়, মণিপুরের ক্লাব হতে চাইলে আপনি ক্লাবটাকে তাহলে মণিপুরে নিয়ে চলে যান, ওখানকার স্টেট লিগ খেলুন, ওখানে ফুটবল অ্যাসোসিয়েশনে নিজেকে নথিভুক্ত করুন। আপনি যদি মনে করেন আপনি কেরালার সেবা করবেন, তো ইস্টবেঙ্গল ক্লাবটাকে কলকাতা থেকে সরিয়ে নিয়ে যান, কেরালাতে নিয়ে যান। তারপর আপনি পুরো কেরালার ছেলেদের তুলে ধরুন। আর আপনি যেটা বলছেন না, মানে অল্প বয়সী মানে অন্য জায়গায় ভালো ট্যালেন্ট পাবেন, আজকের দিনে দাঁড়িয়ে সেটা পাবেন না। এই জন্য বলছি না, এরা ফসিল মাল। এই নিতু অনির্বাণ এগুলো হচ্ছে ফসিল মেটেরিয়াল, এদের দ্বারা কিচ্ছু ভালো কাজ হবে না। আজকের দিনে যেইভাবে রয়েছে, যে ফুটবল স্ট্রাকচার রয়েছে, আন্ডার 13, আন্ডার 15, 17, যেসব আরএফডিএল, যেসব স্ট্রাকচারে ফুটবল হচ্ছে আজকের দিনে, একটা স্ট্রাকচার আছে। যদি সেই স্ট্রাকচারটা ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে না বলে কিছু হচ্ছে না শেষ পর্যন্ত, কিন্তু তবু একটা স্ট্রাকচার আছে। এবার স্ট্রাকচার থাকার দরুন যেটা হচ্ছে, কোনো ভালো অল্প বয়সী প্লেয়ার, সে 16 বা 17 বছর বয়স, কেরালার ছেলে, সে আনডিটেক্টেড থাকার প্রবাবিলিটি খুবই কম। আনডিটেক্টেড থাকার প্রবাবিলিটি থাকতে পারে না, থাকতেই পারে, আর হঠাৎ করে তো একটা থেকে গেল, কিন্তু ওটা খুব রেয়ার পসিবিলিটি। তো যেটা একটা রেয়ার, তার জন্য তো আপনি একটা জেনারেল রুল বানাতে পারেন না যে যদি পাই একটা কাউকে খুঁজে, যদি পাই একটা কেরালার ছেলেকে, মানে তার প্রতি, মানে তাকে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে বেঙ্গালুরু, চেন্নাই, কেউ তাকে খুঁজে পায়নি, গোকুলাম কেউ খুঁজে পায়নি, আমি খুঁজে পাবো। আমি আর আমার বিনোবাবু বলে একজন আছেন, আমি খুঁজে পাবো, আমি নিতুবাবু খুঁজে পাবো আর বিনোবাবু খুঁজে পাবো। সুযোগ খুবই কম। আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখুন, আপনি পাননি। আপনি রিসেন্ট লাস্ট 3 ইয়ার্স দেখুন, পাননি। আপনি একটা ডিফেক্টিভ একটা প্লেয়ার বিষ্ণু, তাকে ধরে নিয়ে এসছেন, এবার ফ্যান ক্লাবদের দিয়ে তাদের নিয়ে হইচই করেছেন। একগাদা টেকনিক্যাল ডিফেক্ট ছেলেটা, ওই এজেন্টের
কল্যাণে একটু আন্ডার 23 টিমে ঢুকেছিল ভারতের, টোটাল ডিফেক্টিভ প্লেয়ার একটা। তো আপনি এত টাকা খরচ করে এত ফ্যানদের বিরোধিতা করে, বা কিছু কিছু ফ্যানের তো বিরোধিতা করেছেন না, যেমন অনেকেই ব্যাপারটা সমর্থন করেনি, এই ব্যাপারটা যে কেরালার সেবা, একটা বাংলার ক্লাব হয়ে কেরালার সেবা করা। আপনি এত লোকের বিরোধিতা করে এত গালমন্দ সয়ে শেষ পর্যন্ত আপনি কী অর্জন করেছেন? আপনার প্রাপ্তিটা কী? প্রাপ্তিটা এটা হতোই না আপনি যদি একটুখানি মাথাটা লাগাতেন, একটু যদি লজিক্যালি ভাবতেন। আজকের দিনে দাঁড়িয়ে এরকম আনডিটেক্টেড দামড়া ট্যালেন্ট থাকার সম্ভাবনা খুবই কম। আপনি বলতে পারেন একটা 8 বছরের ছেলেকে খুঁজে পেলাম, 9 বছরের ছেলে, তো সেইটাও না একটা বাজে কথা। আমি দেখবেন ট্যালেন্ট কথাটা খুব একটা বেশি ব্যবহার করি না। ট্যালেন্ট আবার কি, আপনার কোন ফিল্ডে এত ট্যালেন্ট আপনি দেখেন? রাজনীতিতে, ল, মেডিকেল ফিল্ড, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, ফিন্যান্স, আপনি কোথায় দেখেন? সব জায়গাতে আপনি বলেন শিক্ষিত ছেলে, খুব শিক্ষিত ইঞ্জিনিয়ার, খুব শিক্ষিত ডাক্তার। আপনি কখন বলেন খুব ট্যালেন্টেড ডক্টর, খুব ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার? আপনি যত আশপাশে প্রতিষ্ঠিত লোককে দেখেন বিভিন্ন ফিল্ডে, খুব বলেন আপনি এ খুব অভিজ্ঞ, এ খুব শিক্ষিত। আপনি কাকে বলেন খুব ট্যালেন্টেড পলিটিশিয়ান, এ খুব ট্যালেন্টেড ডক্টর, ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার? হঠাৎ ফুটবলের ব্যাপারে এত ট্যালেন্ট কেন? ফুটবলেও ট্যালেন্ট, এগুলো বাজে কথা। এডুকেশন, শিক্ষিত কিনা, অভিজ্ঞ কিনা এবং শিক্ষিত কিনা, সুশিক্ষিত কিনা, আপনি শিক্ষার প্রতি নজর দিন। একটা 8 বছরের ছেলে ওরকম গড গিফটেড ট্যালেন্টের ওরকম উদাহরণ হয়তো 100 বছরে একটা কি দুটো পাবেন। ভারতীয় ফুটবলে কটা ওরকম পেয়েছেন উদাহরণ? খুব কম। তো 100 বছরে যদি একটা দুটো থাকে, আপনি কি সেইটার ভিত্তিতে আপনার পলিসি নির্ধারণ করবেন? মূর্খামি হবে, চূড়ান্ত মূর্খামি। তো সেই জন্য বলা, যেটা বাংলা পক্ষ বলছিল, যে আপনাকে কিন্তু ভাবতে হবে কলকাতা ফুটবল লিগ ইজ এ গেটওয়ে টু আইএসএল, এবং প্রত্যেকটা রাজ্যের এরকম গেটওয়ে আছে। যেই রাজ্যের ক্লাব সেই রাজ্যকে সেবা করার কথা, সেই ক্লাবে আপনি যেভাবে আমাদের ফাইন্যান্স বন্টন হয় বা অর্থ বন্টন হয়, সেটা দেখুন না। আপনার যে ট্যাক্স, যে জিএসটি কালেকশন হয়, সেই কালেকশন হয়ে যাওয়ার পর কেন্দ্র তো আবার এটা রিডিস্ট্রিবিউট করে বিভিন্ন স্টেটকে, বিভিন্ন তার প্যারামিটার আছে। সেখানে একই ব্যাপার। আপনি কি মানে বাংলা কি মানে গুজরাটে বরাদ্দ পাচ্ছে না ইউপির বরাদ্দ পাচ্ছে? ইউপি পুরো বরাদ্দ পাচ্ছি না আমরা তাও জানি না, ইউপি বিহার পুরো বরাদ্দ পাচ্ছে কিনা, নাকি বাড়তি পাচ্ছে আমরা জানি না। তো সেখানে একটা বন্টনের ব্যাপার আছে। বাংলা যে অর্থটা উপার্জন করছে, সেই অর্থ দিয়ে বাংলা কি বিহারের সেবা করবে না ইউপির সেবা করবে? বাংলাকে বাংলা সেবা করতে হবে, ইউপিকে ইউপির নিজস্ব সেবা করতে হবে, গুজরাটকে গুজরাটের সেবা করতে হবে। এইভাবেই চলে। আর আর যে সিনিয়র টিম, আইএসএল টিম, সেইটা অন্য ইকুয়েশন, অন্য কেমিস্ট্রি। কিন্তু আপনার যে গ্রোথ প্রসেস, সেই গ্রোথ প্রসেস আপনাকে লোকালকে সেবা করতে হবে। আপনি ওই যুগ থেকে বেরিয়ে আসুন, ওই যুগে আপনি আর নেই। আপনি আর আইএফএ মানে আপনি ইন্ডিয়ান ফুটবলের সেবক নন। আর আপনি ওই ভারতীয় ফুটবল ন্যাশনাল ক্লাবের মালিক বা কর্ণধার বা শীর্ষকর্তা নন। আপনি ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা। বাংলার ক্লাব, কলকাতা ক্লাব, বাংলা ক্লাব বলা ভালো। সকলে ভালো থাকবেন।